প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি প্রতারক গল্প শেয়ার করার জন্য। তো চলুন শুরু করা যাক আমার আজকের মূল স্টোরিতে। আর বিশেষ করে একটি কথা বলবো, বিবাহিত ছেলেরা এবং বিবাহিত মেয়েরা আমার আজকের এই স্টোরিটি শুনে যাবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের মূল কাহিনীটির মধ্যে। আজকের গল্পটি শেয়ার করেছেন একজন ভাইয়াটি জব করে বাইং হাউসে। তো ভাইয়াটির গল্প নিয়ে আমি আজকে চলে আসলাম অ্যান্ড উনি আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে ওনার গল্পটি যাতে আমি টাইমলাইনে রেখে দেই। ঠিক এই কারণে আমি চলে আসলাম ওনার কাহিনীটি শেয়ার করার জন্য। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমার পরিবার আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে। যদিও আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার বয়স প্রায় 30 বছর। আমি পড়াশোনা করেছি, আমার ফ্যামিলিকে আমি দেখেছি। ইভেন্ট আমার বড় ভাই আছে, আমার ছোট ভাই আছে, যদিও আমার বোন নেই। তো আমি মেজো ভাই আমাদের পরিবারের মধ্যে। আমাকে বিয়ে করিয়ে দেওয়ার পর আমি ঢাকায় থাকি, ইভেন্ট আমার পরিবার সিলেটে থাকে, গ্রামে। অ্যান্ড আমি অনেক অনেক ভালো আছি। আমি আমার পরিবারের জন্য টাকা পয়সা পাঠাই। তো আমার বউকে আমার সাথে রাখার একমাত্র কারণ হচ্ছে বাড়িতে যেহেতু আমার বড় ভাইয়ের বউ আছে, সেহেতু আর কোনো সমস্যা হয় না। আর আমার এখানে ঢাকাতে থাকতে একটু অসুবিধা হয়, যেমন খাবারের অসুবিধা, একা একা লাগে। এই কারণে আমি আর আমার ওয়াইফ ঢাকাতেই থাকি বাসা ভাড়া করে। তো আমি জবে চলে যাই, আমার বউ বাসায় একা থাকে। যদিও আমার বউয়ের প্রবলেমের কারণে বা আমার প্রবলেমের কারণে আমাদের বাচ্চা হচ্ছিল না। প্রায় আমাদের বিয়ে হয়েছে আজকে 4 বছর। এর মধ্যে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি, আমরা দুজন তো ভালো আছি, দুজন হ্যাপি আছি। আর কি লাগে, বাচ্চা না হয় হবে, আর না হলে না হয় একটা পালক নিয়ে নিব। এটুকুই আমার উদ্দেশ্য ছিল, আমার আর কোনো উদ্দেশ্য অবশ্য নেই। বিশেষ করে একটি কথা বলবো, পারিবারিকভাবে বিয়ে করাইছে তো এই কারণে দুজন দুজনকে অনেক অনেক বেশি ভালোবাসতে পেরেছি। আমি ভালোবাসতে পেরেছি, আমি জানি না ও আমাকে ভালোবাসতে কেন পারেনি। যাই হোক, আমি 4টা বছরের মধ্যে ওর মধ্যে অনেক অনেক ভালোবাসা দেখেছি, ভালোবাসার কমতি আমি দেখিনি। আমি যখন অফিসে যাইতাম তখন ও আমাকে খাবার দিত, ইভেন ও আমার অনেক যত্ন করতো। আমি যখন অফিস থেকে আসতাম ও আমার ড্রেস খুলে আমাকে পানি দিত, আমার অনেক যত্ন করতো। আমিও যখন অফিসে যাইতাম তখন ওর কপালে একটা চুমু না খেলে আসলে আমার অফিসে যাওয়া হতোই না, এরকম একটা অবস্থা। মানে ওকে আমি ভীষণ ভালোবাসি। রাতেরবেলা একসাথে খেতে হবে, একসাথে ঘুমাতে হবে, একসাথে সব কিছু করতে হবে, দুজনের একসাথে মুভি দেখতে হবে, দুজনের একসাথে ঘুরতে যেতে হবে। তারপর ও শাড়ি না পরলে তো আমি একেবারে রাগ করে বসেই থাকবো। ও শাড়ি পরতে হবে, তারপর একসাথে ঘুরতে যাব। এরকম একটা বায়না আমার মধ্যে সবসময় কাজ করতো। আপু জানেন, ওকে আমি এই পৃথিবীর সমস্ত সুখ দিয়ে আমি একটা বাসার মধ্যে রেখেছি। ও যা বলতো আমি তা করতাম, ও যা চাইতো আমি তা দিতাম। কখনো কোনোদিন আমার মধ্যে কোনো কিছুর কমতিও পেতো না। তারপরও কেন ও আমার সাথে এত বড় বাটপারি করেছে আসলে আমি জানি না। তো যাই হোক, আমি মূল কাহিনীর মধ্যে চলে যাই। এই কথাগুলো বলার একমাত্র কারণ হলো আমার কষ্ট লাগছে, ভীষণ কষ্ট লাগছে। আমি এখন কোনো দিকে যেতে না পেরে আপনার কাছে আমার এই জীবনের কাহিনীটুকু শেয়ার করে যাচ্ছি। আপু, ভীষণ কষ্ট নিয়ে, বুকের মাঝে ভীষণ কষ্ট নিয়ে আপনার কাছে এই কাহিনীটি শেয়ার করতেছি। আমি রীতিমতো প্রতিদিন অফিসে চলে যেতাম। আমি যখন অফিসে যেতাম তখন ও আমার পিছন পিছন যে বের হয়ে যেত আমি তা জানতাম না। ও একটা ছেলের সাথে প্রেম করে এবং প্রেম করে ও একটা ছেলের সাথে পরকীয়ার মধ্যে জড়িয়ে গিয়েছে। আমাকে রেখে একটা ছেলের কাছে ও কিভাবে যেত আমার আসলে জানা নেই। আমি যখন অফিসে চলে যেতাম তখন ওই ছেলের সাথে গিয়ে ও একসাথে রুমে দিন কাটাতো। আমি জানতাম না। এভাবে প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের সময় ও আসলে আমার কাছে ধরা খাইছে। ওর ওই পরক্রিয়ার বয়ফ্রেন্ডটা আমার বাসায় আসতো একজন ডেলিভারি বয় হিসাবে, একজন ডেলিভারি বয় সেজে। বাট আমিই জানতাম না। ওর প্রিয় খাবার সব সময় অনলাইনে অর্ডার করতো। বাট আমি তো জানতাম না যে ওই ছেলে সব সময় ওই খাবার নিয়ে আসতো আর ওর সাথে দেখা করে যেত। ওকে কি বলবো আর, ওকে দরজার সামনে কিস করে যেত। বাট আমি কিছুই জানতাম না। আমাকে যখন বলতো দেখো না এই খাবারটা আমি অর্ডার করি, আমি বলতাম করে দাও, সমস্যা নেই, নিয়ে আসলে একসাথে খাবো, একসাথে খাইতাম। কিন্তু ও আমার সাথে রীতিমতো বাটপারি করে, ছিনালি করে ও পরক্রিয়া করতো।
আমার সব টাকা পয়সা, আমার সব জিনিসপত্র ওই বয়ফ্রেন্ডকে দিত। তারপর ওর সাথে গিয়ে দিন কাটাতো এক রুমে। তারপর ওকে নিয়ে ওর সব পরিকল্পনা, মানে আমি নাই, আমি জাস্ট ওর কাছে ওর লাইফের শো হিসাবেই ছিলাম। ও আমার কাছে কিভাবে ধরা খায় জানেন? আমি যখন অফিসে চলে যাই, অফিস থেকে একদিন আমি তাড়াতাড়ি বাসায় ফিরছিলাম। ফেরার পর আমি কলিং বেল টিপ দিচ্ছিলাম, বাট ও দরজা খুলতেছিল না। তার মানে কি, ও চোখ দিয়ে দরজার মধ্যে দেখতেছিল যে আমি তাড়াতাড়ি আজকে বাসায় চলে আসছি। আর তার বাসায় তো হচ্ছে তার পরক্রিয়া প্রেমের ওই ডেলিভারি বয়সে যে আমার বাসায় সব সময় আসতো ওই ছেলেটা। তার মানে কি, ওই ছেলেটার সাথে ও দিন কাটাচ্ছে রুমের মধ্যে, বাট আমি জানতাম না। তারপর আমার ওয়াইফ দরজাটা খুলেছে। দরজাটা খোলার পর আমি বললাম, কি ব্যাপার, আজকে দরজা খুলতে এত লেট হলো যে? তারপর আমার মনের মধ্যে একটু সন্দেহ জাগতেছিল। তারপর আমি কি করলাম, ঢুকে আমি দরজাটা মারছি, মেরেই তালা মেরে দিচ্ছি, যাতে এই বাসার মধ্যে কেউ থাকলে যাতে বের না হতে পারে। আমি কেন জানি না, প্রায় অনেক দিন যাবত থেকে ওকে আমার একটু সন্দেহ লাগতো, বাট আমি বলতাম যে না, ওকে সন্দেহ করা আসলে উচিত হচ্ছে না। তারপর আমি ব্যাগটা রেখেই সব রুম চেক করতেছিলাম। চেক করার পর পর্দার মধ্যে কেউ একজন বসে আছে ঘাপটি মেরে। তারপর আমি ব্যাগটা রেখেই কি করলাম, ওখানে গিয়ে ধরে দেখি যে ওই ছেলেটা। আমি পর্দা সরিয়ে যখন ওই ছেলেটাকে দেখলাম, তখন অবাক হয়ে গেলাম যে এই ছেলে তো আমার বাসায় একজন ডেলিভারি বয় হিসেবে সবসময় আসতো। তার মানে কি, আমার ওয়াইফের সাথে সবকিছুই এগুলো করে যেত সবসময়। তারপর ওই ছেলেকে ধরে আমি অনেক মারছি। মারার পর বলতেছি যে তুই কি আমার বাসায় সবসময় আসতি? তারপর ওই ছেলেটা স্বীকার হয়ে আমাকে সব কিছু বললো। বলার পর আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমার ওয়াইফ একজন ডেলিভারি বয়ের সাথে প্রেমের সম্পর্কের মধ্যে আছে, বাট আমি কিছুই জানি না। তারপর আর কি, আমার ওয়াইফকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। আমার ওয়াইফ ওই ছেলেটার কাছে চলে গেল। ওই ছেলেটা আর আমার ওয়াইফ অনেক অনেক ভালো আছে। আমি শুনেছিলাম তাকে যখন ডিভোর্স দিলাম, তখন ও আসলে আমার কাছে একটা বারো বললো না যে আমার কাছে থাকতে চায়। এত ভালোবাসা কোথায় গেল জানি না। আমি যখন ডিভোর্স দিলাম, তখনই ওই ছেলের ঘরে সে গিয়ে উঠছে। আর সে কিভাবে আছে এখন আমি জানি না। তবে আমার এই ছোট্ট একটা স্টোরি আপনি শেয়ার করবেন। ইভেন একটাই কথা, আমার বাবা মা আমাকে, আমার ভাইয়ের বউ সবাই আমাকে বলে দিয়েছে যে তোমাকে প্রয়োজন একটা নতুন ভাবে বিয়ে করাবো, তারপরে তুমি এই মেয়ের সাথে আর সম্পর্কে থাইকো না, থাকলে সমস্যা, তুমি চলে যাবা অফিসে, আর সে করবে এখানে এগুলো। কারণ যে একবার অপরাধ করতে পারছে সে বারবার অপরাধ করবে, এটাই বাস্তবতা, বা এটাই হয়ে আসতেছে, এটাই হয়। তারপর আর কি, ডিভোর্স দিয়ে এখন আমি ভালো আছি, একা আছি, নিজের লাইফটা এভাবেই যাচ্ছে। আর মেয়েদের উপর পুরোদমে বিশ্বাসটা উঠে গিয়েছে। জানি না কখনো কোনোদিন আসবে কিনা কারো প্রতি আমার বিশ্বাস। তবে আপু, আমি এখন একা আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমার আজকের স্টোরিটি এখানেই শেষ। ধন্যবাদ ভাইয়া, আপনার জীবনের এই স্টোরিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। একটি কথাই বলবো, আপনার এই স্টোরিটি শুনে না, মেয়েদের উপর কেন জানি না, আমি একজন মেয়ে হয়ে মেয়েদের উপর আমার বিশ্বাসটা উঠে গিয়েছে যে একটা মেয়ে একটা ছেলেকে এভাবে ঠকাতে পারলো পরক্রিয়া প্রেম করে। আর মেয়েটা সুখ কি না পেল? কিছু কিছু মেয়ে আছে শুধুমাত্র সুখ খুঁজে, জানেন ভাইয়া, একটু সুখ খুঁজে, একটু সুখের আশায় হাজবেন্ডের বাড়িতে পড়ে থাকে। বাট কিছু কিছু মেয়ের জন্য আমাদের এই পুরো সমাজের মধ্যে পুরো কলঙ্কিত হয়ে গেছে এই ব্যাপারগুলো। যাই হোক, আপনি একটা বেস্ট কাজ করেছেন তাকে ডিভোর্স দিয়ে, কারণ মানুষ ভুল করলে বারবার করতে পারে। আর তাছাড়া তাকে সুযোগ দিলেও হয়তো বা সে এরকমটাই করতো। যাই হোক, একটা কথাই বলবো, আপনি আপনার জীবনটাকে নতুনভাবে যেভাবে শুরু করছেন বা করতেছেন, যেভাবে আসেন, এর মধ্যে একটা কথাই বলবো, আসলে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত না একটা জীবন সঙ্গী লাগেই লাগে। তো আপনাকে আমি বলবো যে একটা জীবন সঙ্গী আপনার জীবনে নেবেন বাকিটুকু লাইফ কাটানোর জন্য। আর পরিস্থিতি অনুযায়ী কাজ করবেন। একটা কাজ করতে গেলে, এরকম সিদ্ধান্ত নিতে গেলে অন্তত 3 বার ভাববেন, 3 রকম ভাবে। এটাই হচ্ছে একজন শিক্ষিত মানুষের নমুনা, যে আপনি একটা কাজ করতেছেন, একটা কিছুর মধ্যে পা দিচ্ছেন, এটা আপনাকে ভাবতে হবে যেটা আমি কেন করছি, কেন গেলাম, কি হবে কি না হবে। তো আপনি ভাববেন, তারপর আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী কাজ করবেন। আমি আপনার এই স্টোরি শুনেই তো আমি আর সব কিছুর সলিউশন দিতে পারি না, বাট একটা কথাই বলবো, আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী বেস্ট ডিসিশনটা নেবেন। প্রয়োজনে যে ভালো বুঝে, ভালো জ্ঞানী গুণী ওইরকম মানুষের কাছ থেকে প্রয়োজনে একটু আলোচনা করবেন,
সিদ্ধান্ত নেবেন। তবে একটি কথা বলবো, নিজের সিদ্ধান্তে মরাও ভালো, নিজের সিদ্ধান্তে বাঁচাও ভালো, নিজের সিদ্ধান্তে লস খাওয়াও ভালো, আবার নিজের সিদ্ধান্তে লাভ হওয়াটাও ভালো। নিজের মনকে বোঝানো যায় যে আমি আমার নিজের সিদ্ধান্তে করছি। যাই হোক, নেক্সট টাইম আপনি যখন কোনো কিছুর মধ্যে পা দিবেন, কোনো কিছু করতে যাবেন, তখন একটু ভেবেচিন্তে কাজ করবেন, যেহেতু আপনি এত বড় একটা ধোঁকা খেয়েছেন। তো আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। আর বিশেষ করে একটি কথা, প্রত্যেকটা বিবাহিত ছেলেদেরকে একটা কথা বলতে চাই, বউদেরকে সবসময় ভালো রাখবেন, হ্যাপি রাখবেন, সবকিছু দিবেন, সবকিছু জানবেন, শুনবেন, কিন্তু তার মাঝে একটা কথা বলতে চাই, একটু মানে একটু পরিমাণ টাইটে আসলে রাখতে হয়। এটুকু আসলে না রাখলে হয় কি যে মানুষ ভুল করে ফেলে। তো মেয়েরা হয়তো বা এখন বলতে পারে যে না আপু তুমি এই কথাটা কেন বলছো। তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে দেখো আপু, আমরা মেয়েরা না কিছু কিছু ডিসিশন আসলে ভুল নিয়ে ফেলি, আবার কিছু কিছু ডিসিশন আছে যে একদম বেস্ট নেই, বাট সবার উদ্দেশ্যে আমি বলছি না। তো আমি ভাইয়াদেরকে এই কথাগুলো বলার একমাত্র কারণ আছে, সংসার লাইফে যে ছেলেগুলো আছে, সংসার লাইফে যে মেয়েগুলো আছে, তারা আসলে অনেক কিছুই স্যাক্রিফাইস করে, অনেক কিছুই কম্প্রোমাইজ করে, আসলে অনেক কিছুই হয় যেগুলো আসলে আমরা অবিবাহিত মেয়েরা বা অবিবাহিত ছেলেরা আমরা আসলে বুঝবো না। তো একটা সংসারে থাকতে গেলে অনেক কিছুই বুঝতে হয় বা অনেক কিছুই জানতে হয়। আমি মনে করি যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সংসার করা। আমি ছেলেদেরকেও বলতেছি, মেয়েদেরকেও বলতেছি, তার একমাত্র কারণ হচ্ছে একটা সংসারের মধ্যে মানে কি না যায় আর কি না হয়। আচ্ছা চাকরি সেটা মানলাম, বস বকা দিল, বস বলল তুমি কেন লেট করছো, তুমি কেন এই কাজ করছো, কেন ওই কাজ করছো। একটা বিজনেসের ক্ষেত্রে হলো তুমি কেন নিজের একটা ভুল ডিসিশন নিছো, বা এটা কেন হইলো, এটা কেন হইলো, তারপর দেন এটা সলভ হয়ে গেল, চলে গেল। বাট সংসার লাইফটা এমন যে প্রতিনিয়ত সারাটা জীবন ধরে এগুলাকে পার করে যেতে হয়। তারপর সংসার জীবন আসলে ভাই অনেক কিছু। আচ্ছা যাই হোক, সেগুলো আমি আজকের এই ভিডিওর মধ্যে না বলি, এমনিতেও অনেক কথা বলে ফেলছি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের গল্পটি শুনে যাওয়ার জন্য, এবং ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সবাইকে বলতেছি, জীবনে যা করবেন ভেবেচিন্তে করবেন, ভালো কিছু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।